সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেখবেন বন্দরের কার্যক্রম, ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বগুড়ার চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন, কাঁচা মরিচ বিক্রিতে লাভের মুখ দেখলেও ভরা মৌসুমে শুকনো মরিচে লোকসান, হতাশ কৃষক। 7,000 টাকা কেনা হচ্ছে মোটা মরিচ, এখন বিক্রি হবে হয়তো 7,100-200 এরকমই। খরচা তো দূরের কথা, এই মরিচ বেচছে 4,000 টাকা করে, সেই মরিচ আজ দাম করেছে 1800। চাহিদা বাড়লেও বিলুপ্তির পথে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্প। রাষ্ট্রীয় স্বীকৃতি পেল কাঁচামাল পুঁজি সংকটে পেশা ছাড়ছেন কারিগররা। বাণিজ্য যুদ্ধের তিক্ততায় যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজছে কানাডা। চাহিদা মাফিক সরবরাহ করতে পারলে বাংলাদেশের ভালো সম্ভাবনা, বলছেন প্রবাসী ব্যবসায়ীরা। স্বাগত এখন বাজারের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের 9 মাস পর নিজ শহর চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দরে মতবিনিময়ে অংশ নেয়ার পাশাপাশি দিনভর বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দর এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন বন্দরে মতবিনিময় সভায় কি কি বিষয় উঠে আসতে পারে, এর পাশাপাশি বন্দর নগরীতে প্রধান উপদেষ্টা আর কোন কোন উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন? উজ্জ্বল, প্রায় ক্ষমতা গ্রহণের 9 মাস পর তিনি নিজ শহর চট্টগ্রামে আসছেন। স্বাভাবিকভাবেই চট্টগ্রামে উচ্ছ্বাসের মাত্রা এবং তার প্রতি যে প্রত্যাশা, তার মাত্রাও কিন্তু চট্টগ্রামবাসীর অনেক বেশি এবং গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় আজকে আমরা দেখেছি যে একেবারে নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর সহ যেসব জায়গায় তিনি যাবেন সেই জায়গাগুলোতে। প্রথমেই সকাল 9:30টার কিছু পরে তিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে দেশের প্রধান এই সমুদ্র বন্দর, দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের 92% বেশি আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্পূর্ণ হয় এই বন্দর দিয়ে। ফলে দেশের যে অর্থনীতির চাকা, সেটি চট্টগ্রাম বন্দর ঘিরেই আসলে ঘুরে। তো সেই বন্দরের উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টা এর আগে যে বিদেশ সফরগুলো করেছিলেন সেখানেও বেশ আলোচনা হয়েছে এবং সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া, বিশেষ করে এনসিটি টার্মিনালটি সহ বন্দরের বিভিন্ন এলাকা বিদেশি অপারেটরদের নিয়োগ করা, যাতে সক্ষমতা বাড়ে। সেই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে নানান পক্ষ সরব হয়েছে, এখানকার রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী মহল, বন্দর কর্তৃপক্ষ, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা, প্রেস সচিব সহ বিডার যিনি চেয়ারম্যান রয়েছেন, সবাই কিন্তু এসেছেন, বন্দর পরিদর্শন করেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি এসে পরিদর্শন করবেন এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি তিনি এখানে বন্দরের কিভাবে উন্নয়ন করা যায়, অর্থনৈতিক সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, এই অঞ্চলের যে বিশাল সমুদ্র অঞ্চল সেটি কিভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো বিস্তারিত এখানকার কর্মকর্তারা তার কাছে বন্দরের সার্বিক কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরবেন। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামে যে কালুরঘাট সেতুটি রয়েছে, এটি বহুল কাঙ্ক্ষিত ছিল, দীর্ঘদিন ধরেই সেটি আলোচনায় যে কালুরঘাট সেতুটি সড়ক এবং রেল সেতু করা, বিশেষ করে কক্সবাজারগামী যে রেল চালু হয়েছে তারপর সেটি আলোচনায় উঠে আসে সবচেয়ে বেশি। সেই সেতুটি প্রায় 11,000 কোটি টাকায় সেই সেতু নির্মাণের ভিত্তি স্থাপন করবেন তিনি আজ। একই সাথে চট্টগ্রাম হাটহাজারী সড়ক পরিদর্শন করবেন ইউনিভার্সিটি যেতে যেতে এবং সার্কিট হাউসে, এই বন্দর থেকে তিনি সার্কিট হাউস যাবেন, সেখান থেকেই কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপনের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে কথা হবে সেখানে এবং এরপর তিনি হাটহাজারী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন এবং বিকালে সেখানে প্রায় 23,000 শিক্ষার্থীর বিশাল সমাবর্তনে তিনি প্রধান বক্তা হিসেবে থাকছেন। এবং যেহেতু এর আগে তিনি তার পড়াশোনা কিন্তু চট্টগ্রাম স্কুল কলেজ সবগুলোই চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন, অধ্যাপনা করিয়েছেন, সেখানেও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে উচ্ছ্বাস। এবং এর পাশাপাশি তার বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই, সেখানেও তিনি বিকেলবেলা গুরুজনের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। আবহাওয়া ভালো থাকায় বগুড়ার চরাঞ্চলে মরিচের ফলন ভালো হয়েছে। চাষিরা কাঁচা মরিচ বিক্রি করে লাভবান হলেও লোকসান গুনতে হচ্ছে শুকনো মরিচে। ভরা মৌসুমে সরবরাহ বাড়ায় কয়েক দিনের ব্যবধানে শুকনো মরিচের দাম কমেছে প্রতি মণে 1,500 থেকে 2,000 টাকা। এছাড়াও অন্য সময়ের তুলনায় হাটে ক্রেতা পাইকার কম থাকায় কিছুটা হতাশ
চরাঞ্চলের কৃষকরা। বগুড়া থেকে রাজীব সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল সাগর। দেশের মরিচের মোট চাহিদার বড় অংশের যোগান দেন বগুড়ার কৃষকরা, যার বেশিরভাগই উৎপাদিত হয় চরাঞ্চলে। মৌসুমের শেষ দিকে পাকা মরিচে লাল হয়ে ওঠে কৃষকের বাড়ির চালা থেকে উঠোন। ভোরের আলো ফুটতেই নৌকা বোঝাই এসব শুকনো মরিচ নিয়ে যমুনার তীরবর্তী হাটের উদ্দেশ্যে ছোটেন চরাঞ্চলের কৃষকরা। মৌসুম চলাকালে নদীপাড়ের কয়েক ঘন্টার হাটগুলো কৃষক পাইকারের হাক ডাকে মুখর হয়ে ওঠে। তবে এ অঞ্চলের কৃষকরা মৌসুমের শুরুর দিকে কাঁচামরিচ বিক্রি করে বেশ ভালো দাম পেলেও লোকসান গুনতে হচ্ছে শুকনো মরিচে। গেল কয়েকদিনে শুকনো মরিচের দাম কমেছে মন প্রতি ১.৫ থেকে ২,০০০ টাকা। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় হাট বাজারে বেড়েছে মরিচের সরবরাহ। সে তুলনায় নেই ক্রেতা পাইকার বা দেশের নামকরা খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোর প্রতিনিধি, যার প্রভাব পড়েছে বিক্রিতে। কমেছে দাম। প্রতিদিনই দর কমায় বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। ৭,০০০ টাকা মন মরিচ আমরা বেচছি, ৭,০০০, ৯,০০০ সিনো আর মোটা মরিচ আছে। সেই হিসেবে মনে করেন কোনো মতো খরচা উঠছে। এখন যে দাম, এই খরচা তো দূরের কথা, এই মরিচ বেচছি ৪,০০০ টাকা করে, সেই মরিচ আজ দাম করি ১,৮০০। এই হিসেবে খরচা উঠে না। কাঁচা যখন বেচলাম, ধরেন প্রথম বেচলাম হলে আপনার ১০০ টাকা কেজি, পরে আস্তে আস্তে আপনার ধরেন তারপরে তোলা যায়, সে দাম কমে এলো ৭০ টাকা কেজি। এরপরে আবার আর এক তোলাত গেলাম, তারপর মনে ধরেন ৫০ টাকা কেজি। এই ৫০ টাকা কেজি বেচার পরে থেকে আপনার ১৬ টাকা কেজি পর্যন্ত আমি বেচছি। ২২-৩০ টাকা বোঝা যায়, ২৫০ টাকা চাইলে তাও বিক্রি এরকম হতে চায় না। বাজার কম, খাবেছে না সময়। মূল কথা বাজার কম, ঢিল, বেচা কেনা সমস্যা। হ্যাঁ, ৭,০০০ টাকা কেনা হচ্ছে মোটা মরিচ, এখন বিক্রি হবে হয়তো ৭,১০০-২০০ এরকমই। একবার পঞ্চগড়ের মরিচটা এখন নামার কারণে বাজার কমে গেছে, এর আগে ৮-৯ হাজার বাজার ছিল। শুকনো মরিচে যখন প্রত্যাশিত দর না পাওয়ার অভিযোগ কৃষকের, তখন কৃষি বিভাগ বলছে উল্টো কথা। হেক্টর প্রতি ফলন ছিল শুকনাতে ৩ টন এবং কাঁচাতে ১০ থেকে ১২ টন, এবং মরিচের বাজার ছিল ১ বিঘা মরিচ করতে আমাদের কৃষকের খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা, এবং সেটা থেকে তারা লাভ করে প্রায় ২৫,০০০ টাকা, মানে সব মিলে বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। আর মরিচের এবার আবাদ আমাদের সারিয়াকান্দিতে যথেষ্ট ভালো ছিল, আবহাওয়া অনুকূল ছিল। আমাদের কৃষি ডিপার্টমেন্ট সবসময় কৃষকের পাশে আছে এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবছর বগুড়ায় ৫,৭০০ হেক্টরের বেশি জমিতে মরিচের আবাদ করা হয়েছে, যার মধ্যে প্রায় ৩,৫০০ হেক্টরই যমুনার চরে। এসব জমি থেকে কয়েকশো কোটি টাকার মরিচ বিক্রির লক্ষ্য কৃষি বিভাগের। রাজীব সেলিম, এখন, বগুড়া। চলতি মৌসুমে দিনাজপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো ধানের উৎপাদন। আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে ভালো, তবে ধানের ন্যায্য মূল্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিন্ডিকেটের কারণে সরকারের নির্ধারিত দামের তুলনায় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সোহেল রানা তথ্য, ছবিতে থাকছে প্রতিবেদন। বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ফসল। ধানের ভারে নুয়ে পড়েছে গাছ, যাতে হাসি ফুটেছে কৃষকের মুখে। চলতি বছর দিনাজপুর জেলায় প্রতি বিঘা জমি থেকে কৃষক পাচ্ছেন ২২ থেকে ২৫ মণ ধান। তবে ফলন ভালো হলেও বিক্রি করতে গিয়ে দুশ্চিন্তার ভাগ কৃষকের কপালে। চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ১৪৪০ টাকা মণ দরে ধান কিনবেন। তবে খোলা বাজারে প্রতিমণ চিকন জাতের ধান বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা, আর মোটা জাতের ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণে ধানের পর্যাপ্ত দাম পাচ্ছেন না তারা। এছাড়াও সার কীটনাশকের বাড়তি দাম আর শ্রমিকের মজুরিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। ধান খুব নিচ্ছে না ঠিক মতো, আর কীটনাশক এগুলো সারটার দাম তো বেশি ছিল। কারণ এই অবস্থায় যে অবস্থায় আছে, এই অবস্থায় আমরা হইলে যে দামটা পড়ে যাচ্ছে, এটাতে কিছু লাভবান হবে না। ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা এটা যদি সরকারি গোডাউনত সরকারি দামে যদি দিতে পারতাম, তাহলে হয়তো কিছুটা আশা থাকতো। সরকারের নির্ধারিত ১৪৪০ টাকা দেওয়ার পরও আমরা ১২০০, ১২৫০, সর্বোচ্চ ১২৮০ টাকা পাচ্ছি। কৃষি বিভাগ বলছে চলতি বছর এ জেলায় ১,৭৪,৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২,৩১০ হেক্টর বেশি। এসব জমি থেকে উৎপাদন হবে ৮,৭২,০০০ টন ধান।
এছাড়া বাজারে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বলছেন এই কর্মকর্তা। এখন পর্যন্ত আসলে আমাদের মাঠের যে পরামর্শ সেবা সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং নিয়মিত যে আমাদের কার্যক্রমগুলো যে উঠান বৈঠক, গ্রুপ মিটিং এবং আমাদের যে আলোকপাত সেখানে কিন্তু আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। গেল বছরে জেলায় 1,72,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে উৎপাদন হয় 8,50,000 টন ধান। সোহেল রানা, এখন দিনাজপুর। কোরবানি ঈদকে সামনে রেখে পশু মোটাতাজা করছেন পটুয়াখালীর প্রান্তিক খামারিরা। চলতি বছর উপকূলীয় এই জেলায় রেকর্ড সংখ্যক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এমন অবস্থায় লোকসান কাটিয়ে লাভের আশা পশু পালনকারীদের। জসিম পারভেজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমন ধান কাটার পর দিগন্ত জুড়ে পড়ে আছে কৃষি জমি, আর সেখানেই গবাদি পশু চড়াচ্ছেন পটুয়াখালীর প্রান্তিক খামারিরা। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে গরু, ছাগল আর ভেড়া পালনে বেশ সফল জেলার খামারিরা। এবছর ৭৩,০০০-এর বেশি গরু এবং প্রায় ৪৬,০০০ ছাগল ও ভেড়া মোটাতাজা করা হয়েছে। কোরবানির পশুর হাটে ন্যায্য দাম পেলে আর্থিকভাবে লাভবান হবার প্রত্যাশা তাদের। প্রাকৃতিক খাবার খেয়েই এরা পুষ্টিকর হয়েছে এবং ভালো, এবং এই গোস্তে বা এই মাংসে কোনো ভেজাল নাই। এবং কোরবানির জন্য আমি এটা কেনা হয়েছে, আমি খামারি করছি এবং কোরবানিতে আমি ছাড়বো। এটা কৃমির ট্যাবলেট খাওয়াইছি, রুচির ট্যাবলেট খাওয়াই, যেটার একটু সমস্যা হয় সেটার আবার একটু ট্রিটমেন্ট করতে হয়। ঘাসের গরুরা আমাদের ভালো মাংস যারা এই দেশি লোকে খাইতে পারে, এই কারণে আমরা এই দেশি গরুটার উদ্যোক্তা নিয়েছি। বাহির থেকে গরু না আসে, সেই ক্ষেত্রে যদি গরুর দাম বাড়ে তাহলে খামারিরা আবার গরু লালন পালন করবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, নিরাপদ পশু প্রস্তুত করতে খামারি ও কৃষকদের পরামর্শের পাশাপাশি পশু লালন পালনে বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোরবানির পশুর হাটে কাজ করবে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদ্য পানি কীভাবে খাওয়াবে সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়েছি, যাতে তারা কোনো ধরনের ক্ষতিকর উপাদান যেমন স্টেরয়েড বা অন্য কোনো উপাদান ইউজ না করেই স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশু পালন করে সেটাকে হৃষ্টপুষ্টকরণ করতে পারবে। গরুর হাটগুলো রয়েছে, সেখানে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে এবং এটা আমাদের নজরদারিতে থাকবে, যাতে অসুস্থ এবং অস্বাভাবিক এবং হরমোন মিশ্রিত অথবা স্টেরয়েড মিশ্রিত গরু বাজারে সরবরাহ না হয় এবং আমাদের খামারি ভোক্তা পর্যায়ে না যেতে পারে, সেটা আমরা কঠোর হস্তে নজরদারিতে রাখব। কোরবানি ঈদকে ঘিরে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ১,৩৩,৩৭১টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে চাহিদা রয়েছে ১,২৮,১৮৮টি পশুর। এই হিসেবে এবার গবাদি পশু বেচাকেনায় লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে ৬,৩৭৬ কোটি ৪৪ লাখ টাকা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে পটুয়াখালীর কলাপাড়ায় কমেছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম, তবে কিছুটা বাড়তে ডিমের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন প্রকারভেদে গরু ও মুরগির মাংসের দাম কেজিতে কত কমলার, ডিমের দাম বাড়ার কারণ কি? জাহাফিজ, আপনি জানেন যে এখন কিন্তু উপকূলীয় অঞ্চলে যেমন মুরগি সহ এবং গরুর সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকায় কিন্তু মুরগি এবং গরুর মাংসের দাম কিছুটা হ্রাস পেয়েছে বা কমেছে। তো আজকে আমরা এখন যে কলাপাড়া যে পাইকারি নাসনাপাড়া মাংস বাজার আমরা ঘুরে দেখেছি। এখানে ব্রয়লার মুরগি 1 কেজি বিক্রি হচ্ছে 10 টাকা কমে প্রতি কেজি 160 টাকা, এবং সোনালী মুরগি প্রতি কেজি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 250 টাকা। এছাড়া যে কক মুরগি রয়েছে, সেই কক মুরগি অপরিবর্তিত অবস্থায় 330 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কালার বার্ড নামের যে মুরগি রয়েছে, সেটি 10 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 240 টাকা প্রতি কেজি। এছাড়া সোনালী মুরগির ডিম, সেটি এখানে কিন্তু বাজারে সরবরাহ রয়েছে বেশি, সেখানে প্রতি হালিতে 6 টাকা কমে বিক্রি হচ্ছে 64 টাকা। তো আর ফার্মের মুরগির ডিম, সেটি প্রতি হালিতে 3 টাকা বেড়ে প্রতি 48 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে।
এখানকার এই ডিমের দাম বাড়ার পিছনে এখানকার যে ফার্ম মালিক তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে প্রচণ্ড তাপদাহের কারণে মুরগির ডিম উৎপাদন কম হচ্ছে এবং সরবরাহ কম থাকায় চাহিদা রয়েছে ভালোই, সে কারণে দামটা প্রতি হালিতে ৩ টাকা বেড়েছে এমনটি নিশ্চিত করেছে খামারি এবং এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানে যে খাসির মাংস যেগুলো স্থানীয় হাট বাজার থেকে সংগ্রহ করা হয়, সেই খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১,০০০ টাকা এবং বরকির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা প্রতি কেজি। এছাড়া দেশি গরু, স্থানীয় জাতের যে গরু, সে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা এবং ফার্মের গরু যেগুলো গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকা। তো এখানে ৩০ টাকা প্রতি কেজিতে দাম পার্থক্য রয়েছে। এছাড়া যে উপকূলীয় অঞ্চলের যে অন্যান্য যে হাট বাজার রয়েছে, সে হাট বাজারেও কিন্তু মাংসর দাম এমনটি হচ্ছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। তো স্বাভাবিকভাবেই সরবরাহ আরো যদি ডিমের বাড়ে তাহলে দাম আরো কমবে এমনটি জানিয়েছে ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল হাফিজ। কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বাড়লেও তাতে তৈরি আসল খাদি এখন বিলুপ্তির পথে। একসময় কুমিল্লা অঞ্চলের হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরির সাথে জড়িত থাকলেও এখন আছে মাত্র 7টি তাঁতি পরিবার। গবেষকরা জানান, শত বছর পর খাদি তার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামালের অভাবে বিলুপ্তপ্রায় তাঁতের খাদি ফিরিয়ে আনতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। শেষ প্রজন্মে তাঁতের দক্ষ কারিগর যারা টিকে আছেন, তাদের মাধ্যমে প্রশিক্ষণ ও সংরক্ষণ ব্যবস্থা করা গেলে মসলিনের চেয়েও সহজে খাদির উত্তরণ সম্ভব বলে মনে করেন তারা। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। তুলা থেকে সুতা আর তা থেকে কাপড়, সম্পূর্ণভাবে হাতে তৈরি হয় এই কাপড়। কয়েকশো বছর আগের উদ্ভাবিত খাদি সবথেকে বেশি জনপ্রিয় হয়ে ওঠে স্বদেশি আন্দোলনের সময়। এবার ঐতিহ্যবাহী খাদি কাপড় পেয়েছে জিআই স্বীকৃতিও। কুমিল্লার সবার প্রত্যাশা, খাদির ঐতিহ্য রক্ষা এবং বিদেশি বাজার তৈরিতে প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। খাদিটা মূলত আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্যবাহী সম্পদ। আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি আমাদের, যে একটা খাদির কুমিল্লার একটা ঐতিহ্যবাহী খাদি, এটা পেরে গেছে। আমরা যদি ব্যবহার করে এটা সামনে নিয়ে যাই তাহলে এগুলো বাহিরের দেশ পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু জনপ্রিয় এই খাদি কাপড় বর্তমানে বিলুপ্তির পথে। কাঁচামাল হিসেবে তুলার অভাব, সাথে দক্ষ কারিগর ও পুঁজির সংকট, তাই সংকুচিত হয়ে আসছে হাতে বোনা খাদির কাপড়। একসময় কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও বুড়িচং সহ এই অঞ্চলের হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরি ও সরবরাহের সাথে জড়িত ছিলেন, কিন্তু এখন টিকে আছে মাত্র 7টি তাঁতি পরিবার। কারিগররা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্প। তাঁতের আছে, পাওয়ার আছে, আমাদের তাঁতের কাপড়টা রেট পড়ে বেশি, এই কারণে ব্যয় হয়ে যায়, কিছু লাভ হতো না। কিছু সরকারও যদি সহযোগিতা করে অনুদানের মাধ্যমে কিছু ট্রেনিং সেন্টারের একটা সুযোগ করে দিত, তাইলে এটাকে আবার টিকিয়ে রাখার একটা চেষ্টা করতাম। তবে খাদির বাজারকে আন্তর্জাতিক করার তাগিদ ব্যবসায়ী ও গবেষকদের। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই শিল্প সংরক্ষণে আরও আগ্রহী হবে। প্রয়োজন আমাদের দেশের বাইরেও তাকে কি করে মার্কেটিং করা যায়, এই চিন্তা করা উচিত এবং এই ক্ষেত্রেই আমাদের সরকারের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। খাদি যে আরামদায়ক এবং পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত এবং এটা খুবই মানে একটা ঐতিহ্যবাহী কাপড়, সেটার একটা আধুনিকায়ন এর মাধ্যমে হবে এবং এর মাধ্যমে এটার বিস্তৃতিও আরও লাভ করবে বিশ্বব্যাপী। কুমিল্লার রাজগঞ্জ, মনোহরপুর ও লাকসাম রোড, রামঘাট এলাকায় রয়েছে 3 শতাধিক খাদির দোকান। যুগের সাথে তাল মিলিয়ে এখন আরও আকর্ষণীয়ভাবে তৈরি হচ্ছে খাদি কাপড়, যার ভালো চাহিদাও রয়েছে। রাষ্ট্রীয় স্বীকৃতিতে খাদির তাঁতি ও ব্যবসায়ীরা উচ্ছ্বাসিত। দেশের গণ্ডি পেরিয়ে যে খাদি পৌঁছে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে দেশপ্রেমের অনবদ্য দলিল আদি খাদি নানামুখী সংকটে। ঐতিহ্য রক্ষায় খাদির সংকট উত্তরণে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। অন্য কাজের সুযোগ না থাকায় সংসার চালাতে 3 চাকার যান বেছে নিচ্ছেন পঞ্চগড়ের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। গেল কয়েক বছরে শহরটিতে এই যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এতে কর্মসংস্থান তৈরি হলেও
বাড়ছে যানজট ও দুর্ঘটনার সংখ্যা। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের তথ্য, ছবিতে বিস্তারিত। উত্তরের ছোট্ট শহর পঞ্চগড়, করতোয়ার তীরে গড়ে ওঠা এই শহরে দিন দিন মানুষের চাপ যতই বাড়ছে ততই বাড়ছে 3 চাকার যানবাহন। কর্মসংস্থানের সীমাবদ্ধতায় অনেকেই ভরসা রাখছেন 3 চাকার ব্যাটারি চালিত এই যানবাহনে। কেউ ধার করে, কেউ জমানো টাকা খরচ করে কিনছেন বা ভাড়ায় চালাচ্ছেন এই রিক্সা, ভ্যান কিংবা ইজি বাইক। বর্তমানে এসব যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে 6000-এ। বিকল্প না থাকায় এই পেশায় নামছেন অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। এখন তো আর পা রিক্সা নেই, এখন তো সব ব্যাটারি চালিত। এখানে লোহার ব্রিজ ছিল, আটানা ব্রিজ করছি, তখন রিক্সা কম ছিল, এখন অটো রিক্সা হয় না, অতিরিক্ত রিক্সা হয়ে গেছে। আমাদের পঞ্চগড় উত্তরবঙ্গের মধ্যে কোনো ভারী কারখানা নাই। যদি একটা ভারী কারখানা থাকতো তাহলে রিক্সা ভ্যান ছাড়া হয়তো ওই কর্মস্থলে যাইতে পারতো, কিন্তু এরকম তো কোনো কর্মও নেই আমাদের উত্তরবঙ্গের মধ্যে। একটা রিক্সা শোরুম থেকে লোনে নিয়ে ওইটাই তার রুটি রুজির একটা পথ, সে শেষ পর্যায়ে এসে বাঁচে নেয় আর কি। তবে ব্যাটারি চালিত যানবাহন বাড়তে থাকায় প্রতিদিনই বাড়ছে যানজট ও দুর্ঘটনা। সরু রাস্তায় এই যানের অবাধ বিচরণে নিয়ন্ত্রণ হারাচ্ছে শহরের ট্রাফিক ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে যাতে গাড়িগুলো চলতে পারে সে ব্যবস্থা করেছি, এবং মিল গেট আছে, স্বদেশ মার্কেট আছে, ধাক্কামারা গোলচত্বর আছে। এই সমস্ত জায়গায় ইজি বাইক, অটোরিকশা এবং বিভিন্ন পরিবহনকে কিভাবে সুশৃঙ্খলভাবে চলাচল করবে সেই ব্যাপারে তাদেরকে সচেতন করেছি। একদিকে নিয়ম না মেনে অতিরিক্ত শব্দ ও অসচেতন চলাচলের কারণে বাড়ছে জনদুর্ভোগ, অন্যদিকে বেকারদের জন্য হয়ে উঠেছে ভরসার বাহন। ফলে নগর ব্যবস্থাপনায় তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। এই শহরের রাস্তাগুলো অনেক সংকীর্ণ, বেশি একটা বড় না, কিন্তু দেখা যাচ্ছে যে এই শহরের পুরো রাস্তায় অটোদের নিয়ন্ত্রণে। এদের কোনো ট্রাফিক রুল এরা মানে না, এবং এরা কেউ প্রশিক্ষিত নয়। হঠাৎ করেই এরা অটোরিকশার বিভিন্নভাবে কিস্তিতে হোক বিভিন্নভাবে কিনতেছে। এই সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এই সেক্টর যারা অলরেডি নেমে গেছেন, আমরা চাইলেও তাদেরকে সেভাবে বন্ধ করতে পারছে না। আমরা চেষ্টা করছি তাদের কীভাবে একটি ডিসিপ্লিন ওয়েতে তাদেরকে পরিচালনা করা যায়। আমরা একাধিকবার এই অটোরিকশাদের সাথে বসেছি, ইজি বাইকওয়ালাদের সাথে বসেছি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছি, তাদেরকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিয়েছি। শহরের বুক তোলপাড় করে চলা 3 চাকার এই যানবাহনগুলোর শৃঙ্খলা আনার পাশাপাশি এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। পুলিশের হাতের মারণাস্ত্র উঠিয়ে নিলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হতে পারে। যে কোনো অভিযানে পুলিশেরই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। বলেন, অস্ত্র প্রত্যাহার নয়, বরং বাহিনীটিকে ব্যবহার করে স্বার্থ হাসিল করার মানসিকতার পরিবর্তন জরুরি। আয়োজন আছেন নাজমুস সাকিব। প্রতিটি বুলেট নিথর করেছে দেহ। দেখে মনে হবে এই আক্রমণ হামলার উদ্দেশ্য কেবল মৃত্যু ঘটানো। চাইনিজ রাইফেল, সাবমেশিন গান ও 9mm এর মতো পিস্তল পুলিশের হাতে তুলে দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলেই, যার বড় ব্যবহার হয় গত বছরের জুলাই আগস্ট হত্যাকাণ্ডে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহলে দাবি ওঠে পুলিশের হাত থেকে মারণাস্ত্র তুলে নেয়ার। ফেব্রুয়ারিতে হওয়া ডিসি সম্মেলনেও একাধিক প্রশাসক পুলিশের হাত থেকে এসব মরণঘাতী অস্ত্র তুলে নেয়ার পক্ষে মত দেন। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে। এমন প্রেক্ষিতে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মরণঘাতী এসব অস্ত্র আর থাকছে না পুলিশের হাতে। বন্ধুকে গুলি করতে পারে, পুলিশ তো জনগণের বন্ধু। তাহলে গত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, যার অধিকাংশই পুলিশেরই হাতে। সাম্প্রতিককালে বলা হচ্ছে পুলিশের হাতের যে মারণাস্ত্রগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে, এবং সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে কি অপরাধীরা ভয় পাবে, কিংবা অপরাধীদের আইনের আওতায় আনা যাবে কতটা, সেটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় 2 লাখের মতো এ বাহিনীটি জনগণের কাছাকাছি থেকে কাজ করেন, যাদের উদ্দেশ্য শুধু সেবা দেয়াই নয়, অপরাধ কিংবা সন্ত্রাস দমনের মতো বড় কাজ। এর জন্য তাদের হাতে থাকতে হয় আধুনিক সব অস্ত্র। উপমহাদেশে যেখানে বড় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার ঘটনা আছে, সেখানে বাংলাদেশে এসব অস্ত্র তুলে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারা যাবে কতটা, এমন প্রশ্ন ছিল পুলিশের সাবেক আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের কাছে। পুলিশের হাতে কি অস্ত্র থাকবে সেটা তো পরিষ্কার করতে হবে। তার কারণ অস্ত্র ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধের
সঠিক তদন্ত করা সম্ভব নয়। যাদের হাতে বিপর্যয়মূলক বা ধ্বংসমূলক বা মারণাস্ত্র আছে তাদের বিরুদ্ধে পুলিশকে শুধু লাঠি নিয়ে মোকাবেলা করবে, অভিযান পরিচালনা করবে, সেটাই তো হবে না। তাহলে এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। অতি উৎসাহী পুলিশের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই হত্যাকাণ্ড বাড়ে পুলিশের হাতে। তাই মারণাস্ত্র রাখা যেতে পারে, তবে এর অনৈতিক ব্যবহার যেন কেউ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্দেশের জায়গাগুলো নিয়ে যাতে পুলিশের মধ্যে থেকে কেউ কোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে এই ধরনের জনগণের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতে না পারে। সুপারভিশনের ব্যাপার আছে, তত্ত্বাবধানকারী কর্মকর্তা যারা থাকবেন, যারা মাঠ পর্যায়ে নিশ্চিত করবেন যে অস্ত্রের যেন মাত্রাতিরিক্ত ব্যবহার না হয়, অপপ্রয়োগ না হয়, যেটা বিগত 5ই আগস্টের আগের 15 বছর আমরা দেখেছি। এপিবিএনের সংখ্যা খুবই কম। যাদের হাতে মারণাস্ত্র থাকলেও সেটা সুফল পুলিশের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এপিবিএন ফোর্সও তো পুলিশ ফোর্সের মতোই হলো, এবার এপিবিএন তো সব জায়গায় থাকে না। নাজমুস সাকিব, এখন, ঢাকা। সৌদি আরবের নির্ধারিত কোটা পদ্ধতির কারণে এবার হজে অংশ নিতে পারছেন না যুক্তরাজ্যের হাজারো মুসল্লি। প্রায় 50,000 আবেদনকারীর মধ্যে হজ পালনের সুযোগ পাবেন মাত্র 6,000 জন। কোটার এই সীমাবদ্ধতার পাশাপাশি নতুন বুকিং অ্যাপের কারণে চরম ভোগান্তির শিকারে হয়ে হজে যেতে আগ্রহী হারাচ্ছেন ব্রিটিশ মুসলিমরা। পাশাপাশি হুমকিতে পড়ছে যুক্তরাজ্যের $17.5 কোটি হজ ট্রাভেল ইন্ডাস্ট্রি। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বজুড়ে প্রতিবছর হজ পালন করেন প্রায় 20 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। তবে সৌদি আরবের নির্ধারিত কোটা পদ্ধতির কারণে চরম উদ্বেগ আর অনিশ্চয়তায় রয়েছেন যুক্তরাজ্যের মুসলিমরা। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নুসুক অ্যাপের মাধ্যমে চলছে সরাসরি হজ বুকিং প্রক্রিয়া। যুক্তরাজ্য থেকে অ্যাপটিতে আবেদন করেছেন প্রায় 50,000 মুসল্লি। যদিও কোটা পদ্ধতির কারণে এবছর মাত্র 6,000 ব্রিটিশ নাগরিক হজ পালনের সুযোগ পাবেন। 2001 সালে আদমশুমারির তথ্য বলছে ব্রিটেনে মুসলিমের সংখ্যা 6.5%। 10 বছরে এই সংখ্যা বেড়েছে 39 লাখ। সে হিসেবে হজে কোটা বাড়ার কথা থাকলেও উল্টো কমেছে। নতুন এই সিদ্ধান্তের কারণে দেশটির $17 কোটি হজ ট্রাভেল ইন্ডাস্ট্রি হুমকির মুখে। ইতোমধ্যে অনেকেই গুটিয়ে নিয়েছেন প্রতিষ্ঠান। এ খাতের হাজারো মানুষের কর্মসংস্থান বাঁচাতে সৌদি সরকারের কাছে কোটা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। কোটা যে 3,600 যেটা এগুলো এনাফ নাই, কোনো লেখানো এনাফ নাই। যেন আপনার more than 30,000 মানুষ কিউত আছে, 3,600 এটা এনাফ নাই। এটারে যে কোনো উপায়ে এটারে ইনক্রিজ করার দরকার। অনেক মানুষ আছেন, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, হজ আগে করছেন না, তারা এত আশা করছেন হজ যাইতা, কিন্তু নুসুক প্ল্যাটফর্মের এই প্রবলেমের কারণে তারা যে যাইতা পারে না। এটা লাগে আমরা আফসোস। আগে ইলা সিস্টেম আসিল না, আগর সিস্টেমটা বালা আসিল, যেটা মানুষে বুকিং দিছেন, আমরা এজেন্ট হলো মানুষ হজ যাইতে পারছেন। কোটার কারণে বঞ্চিত হওয়া অসংখ্য ব্যক্তি হজে যেতে বেছে নিচ্ছেন ভিন্ন পথ। বাংলাদেশের মতো কোটায় আধিক্য থাকা বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করে হজে যাচ্ছেন তারা। কোটা পাওয়া জামাই মাত্র 2-3 বছর আমি পাবো না, বা একটা লটারি সিস্টেম করে আবার বিভিন্ন রকম হয়রানি, তার জন্য আমি এখান থেকে না করি বাংলাদেশ থেকে আমি ইজিতে যাইতে পারতেছি, সেই জন্য আমি এইভাবে লাইন করছি। আগামী 18 মে যুক্তরাজ্যের হজ যাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট উড়াল দেবে। চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে 4 জুন। এখন যুক্তরাজ্য। যুক্তরাজ্যে অভিবাসন নীতি কঠোর হওয়ায় সেবামূলক প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে কর্মী সংগঠনগুলো। গেল সোমবার ক্ষমতাসীন লেবার পার্টি নতুন অভিবাসন নীতি ঘোষণা করার পরপরই এই নিয়ে সমালোচনা শুরু হয়। নতুন নিয়ম অনুসারে যুক্তরাজ্যে বসতি স্থাপন ও নাগরিকত্ব অর্জনের জন্য দেশটিতে বসবাসের সময়কাল 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। নতুন এই নীতিমালার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে অভিবাসন বিরোধী রিফর্ম পার্টির জয়ের পরে অভিবাসী ইস্যুতে চাপের মুখে পড়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনিয়ন্ত্রিত সীমান্তে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার বিষয়টি গেল বছর নিজের নির্বাচনী ইশতেহারেও যোগ করেছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই নেতা। অবশেষে গেল সোমবার নতুন অভিবাসন নীতিমালার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন নীতিমালা অনুসারে যুক্তরাজ্যে কমপক্ষে 10 বছর বসবাস করার আগে কেউ নাগরিকত্ব অর্জন করতে পারবেন না। পূর্বের নীতিতে এই সময়সীমা ছিল 5 বছর।
পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার মানদণ্ড আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন স্টারমার। নতুন নীতিতে পোষ্য কোটায় প্রাপ্তবয়স্করা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে তাদেরকেও ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞানের প্রমাণ দিতে হবে। Every area of the immigration system, work, family and study, will be tightened up so we have more control. Skill requirements raised to degree level. English language requirements across all routes, including for dependents. The time it takes to acquire settled status extended from 5 years to 10. প্রধানমন্ত্রীর এই ঘোষণায় অভিবাসন বিরোধীরা সন্তুষ্ট হলেও এ নিয়ে বিভাজন আছে। স্কটল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার কেইট ফোর্বস বিবিসিকে জানিয়েছেন, নতুন অভিবাসন নীতির কারণে সেবামূলক সংগঠন, দাতব্য সংস্থার মতো প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হতে পারে। তিনি মনে করেন, নতুন কৌশলের অংশ হিসেবে সেবাদানকারী প্রতিষ্ঠানে বিদেশি কর্মীদের নিয়োগ কমানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্যের শ্রম প্রশাসন। চলতি বছর কম দক্ষ কর্মীদের ক্ষেত্রে 50,000 ভিসা কমানোর লক্ষ্য হাতে নিয়েছে প্রশাসন, আর এতেই চটেছে কর্মী সংগঠনগুলো। শ্রম ভিসা কঠিন করা ছাড়াও নতুন নীতি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত বিদেশিদের ওপর কড়া নজর রাখবে যুক্তরাজ্যের সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার নিশ্চিত করেছেন, নতুন নীতিতে যুক্তরাজ্যের মাটিতে কোনো বিদেশি নাগরিক ফৌজদারি অপরাধ করলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর বিধানও যুক্ত করা হবে। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে টিউশন ফি নিয়ে আসছে তার উপরেও কর আরোপের বিষয়টি বিবেচনা করছে স্টারমার প্রশাসন। যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী গেল জুলাইয়ে নির্বাচনের পর থেকে অন্তত 24,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে স্টারমার প্রশাসন, যাদের একজনেরও আইনগতভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি ছিল না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে বিকল্প বাজার খুঁজছে কানাডা। বিশ্লেষকরা বলছেন, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের মতো উৎপাদন নির্ভর দেশগুলো। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 35,000 কোটি ডলারের রপ্তানি বাণিজ্য, তাই দেন দরবার জারি রাখার পরামর্শ তাদের। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক লড়াইয়ের প্রেক্ষাপটে বিকল্প বাজার খুঁজছে কানাডা। গুরুত্ব বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোর পাশাপাশি ইউরোপ আর এশিয়ার দেশগুলোরও। এই অবস্থায় বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি FTA কার্যকর করার বিষয়ে জোর দিচ্ছেন কানাডার বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, দূরত্বের কারণে দুই দেশের মধ্যে প্রধান বাধা পরিবহন সক্ষমতা ও ব্যয়। 3 কিলো একটা রুই মাছ আনেন, আপনার পড়বে এখানে $10। বাংলাদেশি একটা রুই মাছ আনেন যদি আনেন আপনি ইম্পোর্ট করিয়া ফ্যাট ছাড়াইয়া মানে ক্লিন করিয়া, তো ওইটা পড়বে $20। প্রবাসী যারা আছে এখানে ওই জিনিসটাই তারা চায় বাংলাদেশের পণ্যটা কিনতে, কিন্তু যখন প্রাইজের দিকে যায় তখনই গিয়া এই সমস্যাটা হয়ে যায় বিজনেসের জন্য। কানাডা সরকারের তথ্য বলছে, বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $400 কোটি। বাংলাদেশ থেকে সিংহভাগই যায় তৈরি পোশাক। তবে ঢাকা অটোয়ার প্রয়োজন মতো পণ্য সরবরাহ করতে পারলে লাভবান হওয়ার সুযোগ যেমন রয়েছে, তেমনি কানাডার বিকল্প বাজার পাওয়ার বিষয়টিও সহজ হবে। আমাদের নিজেদের ডোমেস্টিক কনজাম্পশনের ক্যাপাসিটি বাড়াতে হবে, ডোমেস্টিক প্রোডাকশন বাড়াতে হবে। ট্যারিফের জন্য ইন জেনারেল ওভারঅল তো প্রাইস তো বেড়ে গিয়েইছে, একটা ইনফ্লেশনের প্রেশার, সেই কস্ট পুশ ইনফ্লেশন থেকে ওটা একটা হালকাভাবে আসছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেন দরবার অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। নেগোসিয়েশনের পথটা এখনো খোলা আছে, তাই সামনের মাসে G7 সামিট হচ্ছে, কানাডাতেই হচ্ছে, আলবার্টাতে। সেখানে হয়তো আরেকটা দুয়ার খুলে যাবে, একটা নেগোসিয়েশনের, একটা পার্টনারশিপের, একটা প্রপার আমরা ভালো প্রতিবেশী হিসেবে থাকতে চাই যেভাবেই হোক। তো সে ব্যাপারে হয়তো একটা আলোচনার একটা দ্বার উন্মোচিত হচ্ছে, সেটা একটা ভালো দিক। আমরা এখন সবাই তাকিয়ে আছি G7 সামিটের দিকে, সেখানে সবাই কি ডিসিশন নেয়, কি নেগোসিয়েশন করে, কি ডিল ক্র্যাক করে। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকে শুল্ক ইস্যুতে মূল আলোচনা হয়, কিন্তু সঠিক কোনো সুরাহা হয়নি। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদার কানাডা। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $35,000 কোটি বলে তথ্য অটোয়ার। কানাডাও তার অধিকাংশ পণ্য রফতানি করে যুক্তরাষ্ট্রে, তাই মার্কিন প্রেসিডেন্টের বিরূপ আচরণ ভাবাচ্ছে প্রতিবেশী দেশটিকে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি চুক্তি করল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রিয়াদের সঙ্গে $14,200 কোটি অস্ত্র বিক্রির চুক্তি করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার।
প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্র বলছে, মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করা ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য। $1,00,000 কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে আদৌ কতটা সফল হবেন ট্রাম্প, এ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন ঐতিহাসিক এক অস্ত্র চুক্তির ঘোষণা এসেছে রিয়াদ থেকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $14,000 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম কিনতে রাজি হয়েছে সৌদি আরব। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এই চুক্তির আওতায় সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠান। এসব সরঞ্জামের তালিকায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক ক্ষেপণাস্ত্র, সমুদ্রপথ ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও দেশটির স্থল ও বিমান বাহিনী আধুনিকীকরণ এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে ওয়াশিংটন। চুক্তি স্বাক্ষরের পর হোয়াইট হাউস জানায়, এই চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বর্ণযুগে প্রবেশ করল ওয়াশিংটন ও রিয়াদ। সামরিক সরঞ্জাম বিক্রি ছাড়াও চুক্তি অনুসারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে রিয়াদে সৌদি রয়্যাল কোর্টে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মাধুর্য উপস্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজের বুদ্ধি ও বিবেচনাবোধের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। অর্থনৈতিকভাবে দুই দেশ যে একে অপরের ওপর অনেকটাই নির্ভরশীল, সেটিও উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। Tremendous relationship over the years. It's now a long time. We got to know each other when you visited the White House. I remember so well, and I was so impressed with this young guy who was very wise. এর আগে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন টেসলার প্রধান নির্বাহী এবং তার প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক, ওপেন এআই এর স্যাম অল্টম্যান সহ সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। রাজকীয় মধ্যাহ্নভোজের আগে মার্কিন এই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজও। হোয়াইট হাউস সূত্র জানাচ্ছে, সৌদির পর বুধবার কাতার এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দীর্ঘ 8 মাস পেরোলেও গঠিত হয়নি বাংলাদেশ শুটিং ফেডারেশনের কমিটি, ফলে স্থবির হয়ে আছে সব কার্যক্রম। আসন্ন সাফে ভালো করা নিয়ে শঙ্কায় রয়েছেন শুটাররা। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, জুলাই আগস্টে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের খবরে সময় নিয়ে যাচাই বাছাই করে কমিটি গঠন করবেন তারা। আরও জানাচ্ছেন শরীফ রওশন। সম্ভাবনা এবং অর্জনের দিক দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ফেডারেশনের থেকে অনেকটাই এগিয়ে দেশের এই শুটিং ফেডারেশন। তবে ক্রীড়ার অভিভাবকদের খামখেয়ালিপনায় এখন ধ্বংসের মুখে দেশের ব্যয়বহুল এই ফেডারেশন। মাঝে মধ্যে শুটাররা অনুশীলন করলেও দীর্ঘদিন ধরে নেই কোনো প্রতিযোগিতার আমেজ, যে কারণে শুটিং থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক শুটাররাই। রাইফেল হাতে নিয়ে দেশের হয়ে অনন্য কীর্তি করেছেন, হয়েছেন ইতিহাসের অংশ। প্রথমবার বিশ্বকাপ শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল নিয়ে দেশের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করা সহজ কথা নয়। নিয়মিত অনুশীলন আর ডিসিপ্লিনের কারণেই সাফল্য পেয়েছিলেন কামরুন নাহার কলি। টোটালি এখন আউট অফ ট্র্যাক হয়ে গেছি, কারণ আমাদের কোচ নেই, আমাদের ফেডারেশনে টোটালি প্র্যাকটিস বন্ধ। দেশের 25টিরও বেশি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করলেও শুটিং ফেডারেশনের দিকে নজর নেই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। আমাদের সাফে একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু একটা টিমকে মিনিমাম 5 থেকে 6 মাস একটা হার্ড ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হার্ড ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাদের মধ্য থেকে চুজ করে নেবে যে কারা আমরা রেজাল্ট দিতে পারবো। একটা গেমসে তো আমাদের মেডেল পাওয়ার চান্সও ছিল, তো এরকম আমাদের অনেকগুলো গেমস আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলো করতে পারিনি, এমনকি আমাদের ন্যাশনাল লেভেলেও কোনো গেমস হয়নি। ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যে পরিষ্কার, অ্যাডহক কমিটির অপেক্ষায় থমকে আছে ফেডারেশনের সব কার্যক্রম। এই ধরনের ক্যাম্প অর্গানাইজ বা প্রতিযোগিতা অর্গানাইজ যোগদানের জন্য একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ইয়ে আছে। এটা খুব একটা বেশি যে তা না, 2টা কম্পিটিশনের মতো মিস করা হয়েছে, যেটা আমরা হয়তো বা পূর্ণাঙ্গ কমিটি থাকলে বা অ্যাডহক কমিটি থাকলে তারা পাঠাতে পারতো।
শুটিং ফেডারেশনের বন্দুক জুলাই আগস্টের অভ্যুত্থানে ব্যবহারের খবরে কমিটি ঘোষণার আগে অনেক বেশি সচেতন মন্ত্রণালয়। স্পোর্টস শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রপোজাল আমরা পেয়েছি। আমরা এটা রাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটা সংস্থার ব্যাটিংয়ের জন্য আমরা পাঠিয়েছি। শুটাররা আশা করছেন দ্রুত সমস্যা সমাধান করে আবারও বন্দুক রাইফেল নিয়ে প্রতিযোগিতায় নেমে সাফল্য ছিনিয়ে আনবেন তারা। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেখবেন বন্দরের কার্যক্রম, ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বগুড়ার চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন, কাঁচা মরিচ বিক্রিতে লাভের মুখ দেখলেও ভরা মৌসুমে শুকনো মরিচে লোকসান, হতাশ কৃষক। 7,000 টাকা কেনা হচ্ছে মোটা মরিচ, এখন বিক্রি হবে হয়তো 7,100-200 এরকমই। খরচা তো দূরের কথায়, এই মরিচ বেচছে 4,000 টাকা করে, সেই মরিচ আজ দাম করেছে 1800। চাহিদা বাড়লেও বিলুপ্তির পথে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্প। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামাল পুঁজি সংকটে পেশা ছাড়ছেন কারিগররা। বাণিজ্য যুদ্ধের তিক্ততায় যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজছে কানাডা। চাহিদা মাফিক সরবরাহ করতে পারলে বাংলাদেশের ভালো সম্ভাবনা, বলছেন প্রবাসী ব্যবসায়ীরা। আর এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।